কোভিড-19 দুর্যোগময় সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনের ক্লাসগুলো উপভোগ করছো, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আছে শিল্প বিপ্লব। সেই শিল্প বিপ্লব সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবে। তো শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা। ফরাসি সমাজতান্ত্রিক লেখক অগাস্ট ব্লাঙ্কি সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। পরে ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি 1881 খ্রিস্টাব্দে তার অক্সফোর্ড বক্তৃতামালায় এ প্রত্যয়টি ব্যবহার করলে শিল্প বিপ্লব শব্দটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিজ্ঞানের প্রভাবে ইংল্যান্ডে কৃষি, শিল্প ও পণ্যদ্রব্য বিশেষ উন্নতি সাধিত হয় এবং নানা প্রকার যন্ত্র আবিষ্কারের ফলে দেশের শিল্প বাণিজ্যে যুগান্তকারী পরিবর্তন আসে। ক্রমে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লব উৎপাদনে বিপুল পরিবর্তন ঘটে। হাতের বদলে যান্ত্রিক শক্তির সাহায্যে মানুষের কর্মপদ্ধতি, দৈনিক জীবনযাত্রার প্রণালী, কুটির শিল্পের পরিবর্তে বৃহৎ শিল্পের মাধ্যমে শিল্প ও ভোগ্য সামগ্রীর উৎপাদন ও যানবাহন ব্যবস্থার যে আমূল পরিবর্তন ঘটে তাকে শিল্প বিপ্লব বলে। রাজনৈতিক স্থিতিশীলতা, সংরক্ষণ নীতি, বৈদেশিক বাণিজ্য, মূলধন প্রভৃতি শিল্প বিপ্লবের একটা অংশ এবং পূর্ব শর্ত। কতিপয় আবিষ্কার যেমন ফ্লাইং শাটল, স্পিনিং জেনি, পাওয়ার লুম, স্টিম ইঞ্জিন প্রভৃতির প্রভাবে শিল্প বিপ্লব সম্ভব হয়েছিল। কয়লা ও লৌহ খনি থাকায় কলকারখানার উৎপাদন সহজ হয়েছিল। বস্ত্রশিল্পের মধ্য দিয়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়। এ সমস্ত যন্ত্রপাতির সহায়তায় শ্রমিকরা কলকারখানায় বসে অল্প সময়ে প্রচুর পরিমাণ কাপড় উৎপাদন করতে শুরু করে। শিল্প বিপ্লবের প্রথম তরঙ্গেই বস্ত্রশিল্পে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। স্টিম ইঞ্জিন আবিষ্কার এবং পরিবহন ব্যবস্থায় এ পদ্ধতির প্রয়োগ এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছিল। শিল্প বিপ্লবের ফলাফলে ছিল সুদূর প্রসারী এবং বর্তমান কাল পর্যন্ত এর প্রভাব বিদ্যমান ও গতি অক্ষুণ্ণ।
শিল্প বিপ্লবের প্রভাব শুধু ইংল্যান্ডেই নয়, বরং সমগ্র ইউরোপের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করা যায়। তো শিল্প বিপ্লবের অর্থ ও প্রকৃতি। সাধারণ অর্থে বিপ্লব বলতে আমরা কোনো দেশের সরকারকে উৎখাত করার চেষ্টাকেই বুঝে থাকি। এরূপ বিপ্লবকে রাজনৈতিক বিপ্লবও বলা হয়। প্রকৃতপক্ষে বিপ্লব কেবল রাজনৈতিক হয় না, বরং অনেক রকমের হতে পারে। বিপ্লব শব্দটি দ্বারা কোনো মৌলিক পরিবর্তনকে বোঝায়। কৃষির সংগঠন ও কলাকৌশলের মধ্যে মৌলিক পরিবর্তন সাধিত হলে তাকে কৃষি বিপ্লব বলা হয়। শিল্পের সংগঠন, কাঠামো ও উৎপাদন প্রক্রিয়ার মধ্যে মৌলিক পরিবর্তন সাধিত হলে একে শিল্প বিপ্লব বলা হয়। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ও ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে গ্রেট ব্রিটেনের শিল্পে যে বিরাট পরিবর্তন সূচিত হয়েছিল তাকে শিল্প বিপ্লব বলা হয়। উৎপাদন ব্যবস্থার ব্যাপক রূপান্তর প্রক্রিয়াই শিল্প বিপ্লব। মূলত ব্রিটেনের শিল্প ও কৃষি জীবনে যে প্রক্রিয়া বৈপ্লবিক পরিবর্তন আনে তাকে শিল্প বিপ্লব নামে অভিহিত করা হয়। এক অর্থে সে প্রক্রিয়া এখনো প্রবহমান, তবে যে বিশেষ অর্থে শিল্প বিপ্লব প্রত্যয়টি ব্যবহৃত হয় তার আশু ঘটনা ও প্রত্যক্ষ ফলাফলে 1730 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী এক শতাব্দীর অন্তর্ভুক্ত। যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে 18 শতকের শেষ দিক এবং 19 শতকে ব্রিটেনে ঘটা কলকারখানার দ্রুত বিকাশী শিল্প বিপ্লব। আধুনিক ইতিহাসে শিল্প বিপ্লব বলতে কৃষি ও কুটির শিল্পভিত্তিক অর্থনীতি থেকে শিল্প কারখানা ও যন্ত্রপাতি নির্ভর অর্থনীতিতে রূপান্তর করা হয়। ঐতিহাসিক অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীরা বিষয়টিকে তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি দেখে সেরকম সংজ্ঞাই প্রদান করেছেন। যেমন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন উৎপাদনের যে ব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা পুরোপুরি গড়ে উঠেছিল তাকেই শিল্প বিপ্লব বলেছেন। অর্থনীতিবিদরা অর্থনীতি সংশ্লিষ্ট পরিবর্তনকেই বেশি গুরুত্ব আরোপ করেছেন। আবার ঐতিহাসিক ও সমাজ বিজ্ঞানীরা শুধু অর্থনীতি সংশ্লিষ্ট পরিবর্তন নয়, বরং আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের উপর বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। একটি ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি অভিন্ন। সবাই বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহারের ফলে যে পরিবর্তনের সূচনা ইংল্যান্ডে হয়েছিল এবং পরবর্তীকালে ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছিল তাতে ঐকমত্য পোষণ করেন।
কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্রের ব্যবহার, অর্থাৎ হস্তচালিত যন্ত্রের পরিবর্তে পুরোপুরিভাবে যন্ত্রের সাহায্যে উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তনই হচ্ছে শিল্প বিপ্লব। এ পরিবর্তন যাদের দ্বারা সূচিত হলো তারা তাদের সৃজনী শক্তি ও মেধার সঠিক ব্যবহার না করলে বৈজ্ঞানিক উদ্ভাবনগুলোর আবিষ্কার ত্বরান্বিত হতো কিনা সন্দেহ। পঞ্চদশ শতকের ইউরোপীয় রেনেসাঁর প্রভাবে মানুষের দৃষ্টিভঙ্গিতে যে বিজ্ঞান মনস্কতার জন্ম হয় তারই প্রয়োগ হয় বৈজ্ঞানিক আবিষ্কারে। সে আবিষ্কারগুলোই শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে। কাজেই মানুষের স্থবির মেধা ও মননের পরিবর্তে প্রগতিশীল মেধা ও মননের বহিঃপ্রকাশ সপ্তদশ ও অষ্টাদশ শতকে শিল্প বিপ্লবের মাধ্যমে প্রস্ফুটিত হয়। সুতরাং শিল্প বিপ্লব বলতে সাধারণত উৎপাদন ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমূল, আকস্মিক ও দ্রুত পরিবর্তন সাধনকে বোঝায়। বলা যায় শিল্পায়নে পদার্পণই শিল্প বিপ্লবের মূল ভিত্তি। শিল্প বিপ্লব পূর্ববর্তী ইংল্যান্ডের অবস্থা ব্যাখ্যার পূর্বে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সূচনাকালে ব্যাপক পরিবর্তন হয়। ইংল্যান্ডের কুটির শিল্প ধ্বংস হয়ে যখন কারখানা ভিত্তিক শিল্প গড়ে ওঠে তাকে শিল্প বিপ্লবের সূচনাকাল হিসেবে ধরে নেওয়া হয়। অধিকাংশ ঐতিহাসিক সূচনাকাল হিসেবে 1730 বা 1740 খ্রিস্টাব্দের কথা উল্লেখ করেছেন। কাজেই ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশ শতকের প্রথমার্ধেই হবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পূর্ববর্তী অবস্থার আলোচ্য বিষয়। টিউডার যুগের পূর্ববর্তী অবস্থা, সপ্তম হেনরির রাজত্ব লাভের পূর্বক্ষণে ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থা দুর্দশার চরমে পৌঁছেছিল। এ সময় রাজশক্তি বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছিল। মধ্যযুগে কৃষিতে ম্যানর পদ্ধতি চালু ছিল। এক বা একাধিক গ্রাম নিয়ে একটি ম্যানর গঠিত হতো। জীবজন্তুর হাত থেকে রক্ষার জন্য ম্যানরের চারিদিকে বেড়া দেওয়া হতো। বেড়াই ছিল ম্যানরের সীমানা নির্ণয়ের মাপকাঠি। একজন জমিদার বা লর্ড কর্তৃক ম্যানরের প্রশাসন পরিচালিত হতো। ম্যানরের চাষিরা ছিল ভূমিদাস। তাদের ইচ্ছার স্বাধীনতা ছিল না। মূলত ম্যানর পদ্ধতি ছিল ফিউডাল সামন্ততন্ত্রের মূল ভিত্তি। ফিউডাল সামন্ততন্ত্রের অত্যাচারে জনসাধারণের দুর্ভোগের সীমা ছিল না। সামন্তবর্গ পছন্দ মতো রাজা নির্বাচিত করত। স্কটল্যান্ড বা আয়ারল্যান্ডে রাজার প্রভুত্ব অল্পই ছিল। ইংল্যান্ডের প্রতিনিধি সভা পার্লামেন্টের অস্তিত্ব নামে ছিল। রাজনৈতিক অরাজকতা অর্থনৈতিক সংকটকে প্রকট করে তুলেছিল।
ফিউডাল সামন্তগণের পরস্পর আত্মঘাতী গৃহযুদ্ধের ফলে সামন্ত শক্তির পতন হয়। শক্তিশালী রাজশক্তির অভ্যুদয়ের পথ সুগম হয়। রেনেসাঁর প্রভাবে স্বাধীন মানসিকতার জনতা সামন্ত শক্তিকে উপেক্ষা করে রাজশক্তিকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা দেয়। রেনেসাঁ মানুষকে মধ্যযুগীয় সংকীর্ণতা থেকে মুক্তির সন্ধান দেয়। ভৌগোলিক আবিষ্কারের ফলে বাণিজ্য ও উপনিবেশিক বিস্তারের পথ সুগম হয়। ইংল্যান্ডের নৌশক্তির শ্রেষ্ঠত্ব টিউডর যুগেই রচিত হয়। জাতিভিত্তিক রাষ্ট্র গঠিত হওয়ায় জাতীয় স্বার্থ সুরক্ষিত হতে থাকে। সামাজিক ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হল সমাজের মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। বিগত ফিউডাল প্রভাবিত সমাজ সামন্ত ও প্রজা এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। সামন্ত শক্তির অবলুপ্তির ফলে এবং রানী এলিজাবেথ কর্তৃক দরিদ্র আইন প্রণয়নের কারণে সমাজে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের পথ সুগম হয়। রাজশক্তি মধ্যবিত্ত শ্রেণীকে প্রাধান্য দিতে শুরু করে। ফলে মধ্যবিত্তের বিকাশের পথ সুগম হওয়ায় পরবর্তী ইতিহাসে এদের নেতৃত্বে ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় সমাজে ইংল্যান্ডের আধিপত্য ও মর্যাদা টিউডর যুগে যথেষ্ট বৃদ্ধি পায়। ইংল্যান্ডের শ্রেষ্ঠ ঐতিহাসিক মেকলে রচিত ইংল্যান্ডের ইতিহাস ও ট্র্যাভেলিয়ান রচিত ইংল্যান্ডের সামাজিক ইতিহাস স্টুয়ার্ট যুগের গণজীবনের এক চমৎকার আলেখ্য পাওয়া যায়। স্টুয়ার্ট যুগে ইংল্যান্ডে লোকসংখ্যা ছিল 50-60 লাখ। তো দ্রুত লোকসংখ্যা বৃদ্ধির ফলে পতিত ভূমিতে চাষাবাদ বিস্তৃত হয়। স্টুয়ার্ট যুগে ইংল্যান্ডের অধিবাসীদের 3 শ্রেণীতে ভাগ করা যায়: ধনী অভিজাত, সম্পন্ন মধ্যবিত্ত, কৃষক। ধনী অভিজাত শ্রেণী বিলাসবহুল জীবনযাপন করত। নারীরা ব্যয়বহুল পোশাক ও প্রসাধনী ব্যবহার করত। ইংল্যান্ডের গ্রামাঞ্চলের অধিবাসীদের অনেকেই ছিল নিরক্ষর ও নাগরিক জীবন সম্পর্কে অজ্ঞ। লন্ডন শহর দেখেনি তৎকালীন ইংল্যান্ডে এমন লোকের অভাব ছিল না। ধনী অভিজাতদের সন্তানরা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করত। তবে পল্লীবাসীদের অধিকাংশ দরিদ্র জীবনযাপন করত। এভাবেই ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা ধনী গরিবের মধ্যে এমন ব্যবধান ছিল।